হ্যালো মাই ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু ইডু প্লাস। দেখো, আমরা হিস্ট্রির একটা সিরিজ শুরু করেছিলাম যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ প্রথমে হিস্ট্রির ডিটেলে আলোচনা করছি, তারপরে সেগুলোর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো অলরেডি আমরা এখানে 3টে পার্ট আলোচনা করেছি, যেখানে আমরা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে রয়েছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আলোচনা করেছি, তাই না? সিভিলাইজেশন আলোচনা করেছি। তারপর আমরা আলোচনা করেছি কি, তারপর আমরা আলোচনা করেছি যে বৈদিক যে টাইমটা ছিল, হ্যাঁ, বৈদিক সভ্যতা কী করেছি, বৈদিক সভ্যতা করেছি, তাই না? বৈদিক সভ্যতা করেছি। তারপর কি করেছি, আমরা করেছি রাইস অফ মগধা, অর্থাৎ মগধের উত্থান, মগধের উত্থান। তো আজকে আমরা যে পার্টটা আলোচনা করব সেখানে আমরা আলোচনা করব কি, যে রিলিজিয়াস মুভমেন্ট ডিউরিং 600 to 400 বিসি, অর্থাৎ 600 থেকে 400 বিসির মধ্যে যেসব রিলিজিয়াস মুভমেন্ট হয়েছে ভারতের মধ্যে, যেমন হচ্ছে মনে করো জৈন ধর্ম যেটা রয়েছে, জৈন যে রিলিজন রয়েছে সেটা সৃষ্টি হয়েছে। তারপরে মনে করো বুদ্ধিজম যেটা রয়েছে, বুদ্ধিজম যেটা রয়েছে সেটা সৃষ্টি হয়েছে। তো এই যে ধর্মগুলো রয়েছে সেগুলো সৃষ্টির কারণ কি, কেন মানুষ বৈদিক হিন্দু ধর্ম থেকে এই যে জৈন ধর্ম বা বুদ্ধিস্ট যে রয়েছে সেই ধর্মের প্রতি ঝুঁকে পড়লেন, এবং কিভাবে এই ধর্মগুলোর সৃষ্টি হলো, কিভাবে এদের বিস্তার হলো, এবং কিভাবে ধীরে ধীরে এগুলো ধ্বংসপ্রাপ্ত হলো, সেসব নিয়ে আমরা আলোচনা করব আজকের এই ক্লাসে। তো আমি অসীম তোমাদের সামনে এই ক্লাসটি নিয়ে আসছি। তো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করব, কিন্তু শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। দেখো, রিলিজিয়াস মুভমেন্ট ডিউরিং 400 to 600 বিসি, 600 to 400 বিসি যদি বলি আমরা, দেখো এখানে এই যে বৈদিক সভ্যতার পরবর্তী সময় যেটা ছিল, বৈদিক সভ্যতার পরবর্তী সময় যেটা ছিল 600 থেকে 400 বিসির মধ্যে ভারতে বিভিন্ন ধর্মের উত্থান হয়। কেন বিভিন্ন ধর্মের উত্থান হয়? কারণ বৈদিক সভ্যতায় যে হিন্দু ধর্ম ছিল, দেখো বৈদিক সভ্যতা প্রথম দিকে বৈদিক সভ্যতায় কিন্তু সমাজের শ্রেণী বিভাগ অতটা ছিল না যতটা পরবর্তী সময়ে এসেছিল, লেটার বেদিক পিরিয়ডে এসেছিল। লেটার বেদিক পিরিয়ডে মনে করো যেমন হচ্ছে মেয়েদের সভা সমিতিতে যাওয়ার পারমিশন ছিল না, মেয়েদের পড়াশুনো করার পারমিশন ছিল না, কিন্তু সেটা কিন্তু আর্লি বেদিক পিরিয়ডে ছিল। তো এইভাবে কি হচ্ছে, বৈদিক সভ্যতায় যে হিন্দু ধর্ম ছিল সেটা কিন্তু ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হয়ে উঠছিল, এবং সেখানে যে সমাজের শ্রেণী বিভাগটা রয়েছে, যেমন বৈশ্য শূদ্র, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, এই যে শ্রেণী বিভাগগুলো রয়েছে সেটা কিন্তু বিস্তারিতভাবে বা প্রকট আরও ধীরে ধীরে প্রকট হয়, যার জন্য কিন্তু মানুষ, সাধারণ মানুষ যারা রয়েছে বা যারা নিম্নবর্ণের মানুষ ছিল, তারা কি করছিল, এমন একটা ধর্মের সন্ধানে ছিল যে ধর্মটা কি হবে, সবার জন্য সমান হবে, যেখানে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে, যেখানে সমাজের শ্রেণী বিভাগ থাকবে না, সেরকম একটা ধর্মের জন্য মানুষ ওয়েট করছিল। এবং সেই টাইমে কি করলেন গৌতম বুদ্ধ এবং যে মহাবীর রয়েছে তারা কিন্তু, এই দুইজন যে মহাপুরুষ ছিলেন তারা কিন্তু এই ধর্মগুলো, একজন করেছিলেন বৌদ্ধ ধর্ম আর একজন করেছিলেন জৈন ধর্মের সৃষ্টি করেন, এবং মানুষ সেই ধর্মের প্রতি ধীরে ধীরে ঝুঁকে পড়তে শুরু করেন। তো আমরা দেখবো যে রিজন বিহাইন্ড দ্য রিলিজিয়াস মুভমেন্ট, যে এই যে রিলিজিয়াস মুভমেন্টগুলো হয়েছিল, যেগুলো হয়েছিল তোমার 600 থেকে 400 বিসির মধ্যে, সেগুলোর পিছনে কারণ কী ছিল, কি কি কারণে মানুষ হিন্দু ধর্ম, যে বৈদিক সভ্যতায় হিন্দু ধর্ম ছিল সেগুলো ছেড়ে কেন বৌদ্ধ ধর্মে মানুষ আসছিল, কেনই বা জৈন ধর্মে মানুষ গ্রহণ করছিল। তো দেখে নেব, দেখো এখানে কারণ যেগুলো বলা রয়েছে, প্রথম কারণ যেটা বলেছে যে বৈদিক দর্শন তার আক্ষরিক শুদ্ধতা হারিয়ে ফেলে, অর্থাৎ যে হিন্দু ধর্মের যে আক্ষরিক শুদ্ধতা ছিল সেই শুদ্ধতা কিন্তু ধীরে ধীরে কি করে হারিয়ে ফেলে। প্রথমে যেমন ইয়েতে বৈদিক যুগে আলি বেদিক পিরিয়ডে কী করা হতো, মহিলাদের অগাধ যে ইয়েটা ছিল, ফ্রিডমটা ছিল, মহিলাদের কী ছিল, ফ্রিডম ছিল। কেমন ফ্রিডম ছিল? তারা মনে করো পড়াশোনা করতে পারতো, তারা পড়াশোনা করতে পারতো, তাই না? পড়াশোনা করতে পারতো, তারপর কি করতে পারতো, তারা তারা সভা সমিতিতে যোগদান করতে পারতো, আর কি করতে পারতো, তারা কি করতে পারতো, তাদের যে কোনো পরিবারের যদি কোনো কিছু বিষয় হয়, কোনো মনে করো ইম্পর্টেন্ট কোনো বিষয় হচ্ছে, সেখানে কি হতো, মতামত কি করতো, প্রদান করতে পারতো, তাই না? সমাজে শ্রেণী বিভাগ বেশি ছিল না, যেমন হচ্ছে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র যেটা ছিল, ব্রাহ্মণ বৈশ্য শূদ্র যে ছিল, যেই যে শ্রেণী বিভাগটা ছিল সেটা এতটা প্রখর ছিল না, যেটা লেটার বেদিক পিরিয়ডে যেটা হয়েছে। তো
এইসব কারণে কি হচ্ছে, বৈদিক যে হিন্দু ধর্ম যেটা ছিল সেটা তার আর্থিক যে আক্ষরিক যে শুদ্ধতা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছিল। নেক্সট কি বলেছে দেখো, যে বৈদিক ধর্ম অনেক জটিল হয়ে পড়ে এবং অনেক কুসংস্কার ও নিয়মের মধ্যে জড়িয়ে পড়ে। কি করেছিল বৈদিক ধর্ম বা হিন্দু ধর্ম যেটা ছিল সেটাতে অনেক কুসংস্কার চলে আসে। হ্যাঁ, যেমন দেবী পূজা বা আরও অন্যান্য কিছু, যে হচ্ছে তোমার পশু হত্যা, আরও যদি বলা হয় যাগ যজ্ঞ, আরও নিয়ম কানুন আচার আচরণ, অনেক কিছুর মধ্যে কি হয়, হিন্দু ধর্ম কিন্তু জড়িয়ে পড়ে, যার জন্য হিন্দু ধর্ম কিন্তু পালন করা অনেকটা কঠিন হয়ে পড়ে। নেক্সট যেটা বলেছে যে সমাজে ব্রাহ্মণদের আধিপত্য বেড়ে যায়। ব্রাহ্মণরা কি করেছিলেন, সমাজে নিজেদের আধিপত্যটাকে কিন্তু বজায় রেখেছিলেন, এবং এই নিজেদের আধিপত্যটাকে বজায় রাখার জন্য ব্রাহ্মণরা কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে এসেছিলেন। কি করেছিলেন, বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে এসেছিলেন কিসের মধ্যে, এই যে হিন্দু ধর্ম ছিল, হিন্দু ধর্মে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা নিয়ে এসেছিলেন এই ব্রাহ্মণরাই। এই ব্রাহ্মণরাই কেন নিয়ে এসেছিলেন, কারণ তারা চেয়েছিলেন যে সমাজে আধিপত্য বজায় রাখতে, যার জন্য কিন্তু বিভিন্ন ধরনের কি করেছিলেন, যে কুসংস্কার এবং নিয়ম নিয়ে এসেছিলেন। নেক্সট যেটা বলেছি যে পূর্ব ভারতে কৃষিভিত্তিক অর্থনীতির সূচনা হয়। কি হয়, পূর্ব ভারত যে ছিল সেখানে আগে বৈদিক সভ্যতার লোকেরা কি ছিল, বৈদিক সভ্যতার লোকেরা বেশিরভাগ লোক কি করতো, পশুচারণ করে জীবিকা নির্বাহ করতো। কি করতো, পশুচারণ করে জীবিকা নির্বাহ করতো। কিন্তু যখন 600 থেকে 400 বিসির মধ্যে, 600 থেকে 400 বিসির মধ্যে বা তার আগে বা তার আগে কিছুটা আগে কি হতো, যে পূর্ব ভারত যে ছিল, পূর্ব ভারতে কি হলো, পূর্ব ভারতে কৃষির সৃষ্টি হলো। কি হলো, কৃষির সৃষ্টি হলো, অর্থাৎ মানুষ কৃষি কাজ করতে শিখলো। হ্যাঁ, কৃষি কাজ করতে শিখলো, এবং এই যে কৃষিভিত্তিক অর্থনীতির সূচনা হলো কিন্তু পূর্ব ভারতে, যার ফলে মানুষ কৃষির দিকে ঝুঁকে পড়লো। এরপরে কি বলেছে, এই যে কৃষির সঙ্গে সঙ্গে কিন্তু ট্রেড, যেটা ব্যবসা বাণিজ্য রয়েছে, ট্রেডটাও কিন্তু বাড়তে শুরু করলো। ট্রেডটাও, ব্যবসা বাণিজ্যও বাড়তে শুরু করলো, এবং ট্রেড বাড়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, মানুষের কাছে, মানুষজন যে তখনকার যে জনসাধারণ ছিল তাদের কাছে যে তাদের যে আর্থিক পরিস্থিতি ছিল, তাদের যে আর্থিক পরিস্থিতি, হ্যাঁ, আর্থিক পরিস্থিতিও কিন্তু ধীরে ধীরে উন্নত হতে থাকলো, আর্থিক পরিস্থিতিও ধীরে ধীরে উন্নত হতে থাকলো। এবার যখন তাদের আর্থিক পরিস্থিতি উন্নত হতে থাকলো, তখন সমাজের যে নিম্ন শ্রেণীর যারা লোক ছিল, যেমন বৈশ্য, শূদ্র, তারা কিন্তু সমাজের যে তাদের স্থান রয়েছে সেটাকে একটু উন্নত করার তাদের মধ্যে আকাঙ্ক্ষা বা আশা জন্মায়, এবং তারা সমাজের যে ব্রাহ্মণরা রয়েছে তাদের আধিপত্য মেনে নিতে নারাজ হয়। এবং এইভাবেই কিন্তু তারা তখন কি করে, যে তারা এমন একটা ধর্ম খোঁজে যেটাতে কিন্তু সমস্ত লোক বা সমস্ত মানুষ সমানভাবে বিরাজ করতে পারবে, বা সমস্ত জনগণ সমানভাবে বিরাজ করতে পারবে, এরকম একটা ধর্মের তারা কিন্তু খোঁজ করছিল। এবং সেই সময়ে বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের সৃষ্টি হয়, বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের সৃষ্টি হয়। তো আজকের ক্লাসে আমরা শুধু বৌদ্ধ ধর্ম নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর পরের দিন আমরা জৈন ধর্ম নিয়ে আলোচনা করব। তো আজকের বৌদ্ধ ধর্ম নিয়ে যদি আমরা আলোচনা করি, তো প্রথমে যেটা দেখবো আমরা, দেখো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের জনক কে, বৌদ্ধ ধর্মের জনক গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধকে সিদ্ধার্থ নামেও জানা যায়। কি নামে জানা যায়, সিদ্ধার্থ নামেও জানা যায়। গৌতম বুদ্ধকে কি নামে জানা যায়, সিদ্ধার্থ নামে জানা যায়। তিনি 563 বিসিতে বৈশাখী পূর্ণিমার দিন, 563 বিসিতে বৈশাখী পূর্ণিমার দিন কি করেছিলেন, 563 বিসিতে, একটু দাঁড়াও, 563 বিসিতে বৈশাখী পূর্ণিমার দিন নেপালের কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। কোথায়, নেপালে। হ্যাঁ, নেপালে জন্মগ্রহণ করেছিলেন। নেপালে কোথায়, নেপালে কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কে, গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ। এরপর কি বলছে, বাবা শুদ্ধোদন ছিলেন কপিলাবস্তুর শাসক, তার পিতা ছিলেন কি, শুদ্ধোদন, এবং তিনি কি ছিলেন, কপিলাবস্তুর শাসক ছিলেন। এবং মাতা মহামায়া ছিলেন কি কৌশল বংশের রাজকন্যা, কৌশল বংশের রাজকন্যা ছিলেন মাতা মহামায়া। এবং তিনি গৌতম বুদ্ধের জন্মের কিন্তু 7 দিন পরেই মারা যান। এবং গৌতম বুদ্ধকে কে কে মানুষ করেছিলেন, মানুষ করেছিলেন গৌতমী, তার যে মাসি ছিলেন বা বিমাতা ছিলেন, হ্যাঁ, গৌতমী তাকে কিন্তু মানুষ করেন। এরপর যেটা বলেছে দেখো, এরা কি ছিলেন, শাক্য, ক্ষত্রিয় এবং শাক্য বংশ, ক্ষত্রিয় ছিল, ক্ষত্রিয় বংশের, হ্যাঁ, ক্ষত্রিয় বংশে বিলং করতেন কে, গৌতম বুদ্ধ কোন ধর্মে বিলং করতেন, ক্ষত্রিয় ধর্মে বিলং করতেন। এবং মাত্র 16 বছর বয়সে, মাত্র 16 বছর বয়সে কিন্তু তার 16 বছর বয়সে যশোধরার সঙ্গে তার বিবাহ করানো হয়। যশোধরার সঙ্গে তার বিবাহ করানো হয়। কেন এত কম বয়সে বিবাহ করানো হয়, কারণ তার বাবাকে কোনো এক মুনি ঋষি বলেছিলেন যে এই যে গৌতম বুদ্ধ রয়েছে তার কিন্তু সন্ন্যাস নেওয়ার প্রবণতা অনেক বেশি রয়েছে, তার জন্য কিন্তু তার বাবা ভয়ে তার 16 বছর বয়সে যশোধরার সঙ্গে বিবাহ করে দেন। এবং খুব তাড়াতাড়ি তাদের একটা পুত্র সন্তান লাভ হয়, খুব তাড়াতাড়ি তাদের একটা পুত্র সন্তান লাভ করে। তার নাম ছিল কি, পুত্র সন্তানের নাম কি ছিল, রাহুল। পুত্র সন্তানের নাম কি ছিল, রাহুল। হ্যাঁ,
পুত্র সন্তানের নাম ছিল রাহুল এবং মাত্র 29 বছর বয়সে তিনি গৃহত্যাগ করেন। এবং এই যে গৃহত্যাগ করেছিলেন, এই গৃহত্যাগ করার ঘটনাটা কি কিন্তু মহাভিনিষ্ক্রমণ বলা হয়। কি বলা হয়? মহাভিনিষ্ক্রমণ। হ্যাঁ, নিষ্ক্রমণ বলা হয়, মহাভিনিষ্ক্রমণ বলা হয়। দেহত্যাগ করার ঘটনা, দেহত্যাগ না, গৃহত্যাগ করার ঘটনাটাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। এবং কি বলছে, আলোরা কালামের কাছ থেকে তিনি মেডিটেশন যে রয়েছে তার নিয়ম কানুন শেখেন। তার প্রথম শিক্ষক ছিলেন কে? আলোরা কালাম ছিলেন তার প্রথম শিক্ষক। আলোরা কালাম ছিলেন তার প্রথম শিক্ষক এবং তার কাছ থেকে তিনি কি শিখেছিলেন? তার কাছ থেকে তিনি শিখেছিলেন কিভাবে যোগ জ্ঞান করতে হয়। যোগ জ্ঞান, হ্যাঁ, যোগ জ্ঞানের যে নিয়ম কানুনগুলো রয়েছে, যেগুলো রয়েছে যোগ জ্ঞানের, সেগুলো কিন্তু শেখেন আলোরা কালামের কাছ থেকে। বা মেডিটেশনের যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলো কিন্তু আলোরা কালামের কাছ থেকে শেখেন। এবং 35 বছর বয়সে তিনি অশ্বত্থ গাছের নিচে নির্বাণ লাভ করেন। অশ্বত্থ গাছের নিচে কোথায়? অশ্বত্থ গাছের নিচে, এটা হচ্ছে গয়ার কাছে 35 বছর বয়সে তিনি নির্বাণ লাভ করেন। এবং এরপর থেকেই তিনি কিন্তু জ্ঞানী বা বোধি নামে পরিচিত হয়, বুদ্ধ বা জ্ঞানী নামে পরিচিত হয়। এবং যে অঞ্চলে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেই অঞ্চলটাকে বুদ্ধগয়া নামে, সেই অঞ্চলটা কি নামে পরিচিত? বুদ্ধগয়া নামে পরিচিত। এবং যে গাছের নিচে, যে অশ্বত্থ গাছের নিচে তিনি নির্বাণ লাভ করেছিলেন সেই গাছটিকে বলা হয় বোধি বৃক্ষ। এবং এই গাছটিকে পরবর্তীতে কে করেছিলেন? শশাঙ্ক কি করেছিলেন? শশাঙ্ক এটাকে কেটে দেয়। কি করে? কেটে দেয়। শশাঙ্ক পরবর্তীতে এই যে গাছটা রয়েছে বোধি বৃক্ষ, যে অশ্বত্থ গাছটা রয়েছিল সেটাকে কেটে দিয়েছিল। এরপর কি বলেছে? 483 বিসিতে তিনি 80 বছর বয়সে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার দেউরিয়া গ্রামে দেহত্যাগ করেছিলেন। কত খ্রিস্টাব্দে? 483 খ্রিস্টাব্দে 80 বছর বয়সে তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলায় দেউরিয়া গ্রামে কিন্তু দেহত্যাগ করেন। এবং এই ঘটনাটা কি নামে পরিচিত? মহাপরিনির্বাণ নামে পরিচিত। মহাপরিনির্বাণ নামে কিন্তু এই ঘটনাটি পরিচিত। এবং এই যে 35 বছর বয়সে যখন তিনি নির্বাণ লাভ করেন, নির্বাণ লাভ করার পরে তিনি কিন্তু পাঁচজন যে তার পাঁচজনকে তার যে জ্ঞান রয়েছে সেটাকে কিন্তু প্রদান করেন। এবং সেই ঘটনাটা চক্র সামথিং ছিল, কিছু একটা আমার মনে পড়ছে না সঠিক। ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। কি নামে পরিচিত? ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। যেই পাঁচজনকে তিনি দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন? এটা দিয়েছিলেন হচ্ছে সারনাথের মৃগোদ্যানে। কিন্তু এই যে প্রথম জ্ঞান তিনি প্রচার করেন, তিনি তার প্রথম ধর্মমত প্রচার করেন, এই ঘটনাটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। ধর্মচক্র প্রবর্তন। এরপর তিনি 45 বছর মগধ, কৌশল এবং আরও বিভিন্ন শ্রীলঙ্কা আরও কোথায় কোথায় ঘুরেছেন, ঘুরে কিন্তু তার ধর্মটাকে প্রচার করেন। এরপর যদি দেখি আমরা, দেখো গৌতম বুদ্ধের জীবনে 5টি উল্লেখযোগ্য ঘটনা রয়েছে এবং এই 5টি উল্লেখযোগ্য ঘটনার সঙ্গে সঙ্গে একটা করে সেগুলির একটি করে প্রতীক রয়েছে। সেই প্রতীকগুলো কি কি রয়েছে আমরা দেখে নেব। দেখো, জন্ম যে রয়েছে, তার জন্মের প্রতীক কি রয়েছে? পদ্ম, ষাঁড় বা গাভী। তিনি যে জন্মগ্রহণ করেছিলেন সেটাকে গাভী, ষাঁড় বা পদ্ম দিয়ে কিন্তু প্রকাশ করা হয়। এবং মহাভিনিষ্ক্রমণ মানে এটা গৃহত্যাগ করেছিলেন। হ্যাঁ, গৃহত্যাগ যেটা রয়েছে মহাভিনিষ্ক্রমণ, সেটা কিন্তু ঘোড়া দ্বারা প্রকাশ করা হয়। নির্বাণ যেটা রয়েছে, নির্বাণ অর্থাৎ জ্ঞান লাভ করেছিলেন যখন, জ্ঞান লাভ করেছিলেন যেটা, সেটা কিন্তু বোধিবৃক্ষ অর্থাৎ অশ্বত্থ যে গাছটা ছিল সেই গাছের দ্বারা কিন্তু প্রকাশ করা হয়। প্রথম ধর্মোপদেশ 5জনকে দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? সারনাথের মৃগোদ্যানে দিয়েছিলেন। কোথায় দিয়েছিলেন? সারনাথের মৃগোদ্যানে। মৃগোদ্যানে প্রথম দিয়েছিলেন, সেটা চাকা বা ধর্মচক্র নামে পরিচিত। আর মহাপরিনির্বাণ যখন তিনি মারা যান, কোথায় মারা গিয়েছিলেন? গোরক্ষপুর জেলার দেউরিয়া গ্রামে। গোরক্ষপুর জেলার দেউরিয়া গ্রামে। গোরক্ষপুর জেলার কোথায়? দেউরিয়া গ্রামে। কত খ্রিস্টাব্দে মারা যান? 483 খ্রিস্টাব্দে মারা যান। এবং এই যে ঘটনাটা রয়েছে সেটাকে স্তূপ দিয়ে প্রকাশ করা হয়। এবং নেক্সট যদি আমরা দেখি, দেখো কি বলেছে, বৌদ্ধ ধর্ম দুটো ভাগে ভাগ ছিল। কি কি ধর্মে ভাগ ছিল? একটা ছিল হিনজান, আর একটা ছিল কি? মহাযান। একটা ছিল হিনজান আর একটা কি ছিল? মহাযান। অর্থাৎ যে আমাদের যে বৌদ্ধ ধর্ম রয়েছে সেটার দুটো পার্ট ছিল, দুটো শাখা ছিল, একটা হিনজান ছিল আর একটা ছিল মহাযান। তো হিনজানের যদি বৈশিষ্ট্যগুলো আমরা দেখি, দেখো হিনজানের বৈশিষ্ট্য যদি দেখি আমরা, কি বলেছি এখানে? দেখো, বৌদ্ধ ধর্মের মৌলিক নীতিতে তারা বিশ্বাসী, অর্থাৎ বৌদ্ধ ধর্মে যেসব নীতি বা নিয়ম বা আচার আচরণ ছিল সেগুলোতে তারা বিশ্বাস করতেন এবং মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। তারা কি করতেন না? মূর্তি পূজায় বিশ্বাস করতেন না। এবং তারা কি করতেন? যে ধর্মকেই মানুষের
কর্মকেই মানুষের ধর্ম বলে মনে করতেন। ভগবানকে তারা কিন্তু বিশেষভাবে বিশ্বাস তারা করতেন না, ধর্মকে খুব একটা বিশ্বাস করতেন না। তারা কে কর্ম যেটা রয়েছে কর্মটাকেই কিন্তু তারা ধর্ম বলে মনে করতেন। আর কি বলছে যে তারা স্বতন্ত্র মুক্তির যে পদ রয়েছে সেটা কিন্তু ধ্যানের মাধ্যমে বা জ্ঞানে কি বলছে সশৃঙ্খল বা ধ্যানের মাধ্যমে যে অর্জন করা যায় সেটাতে তারা বিশ্বাস করতেন। এবং পালি ভাষার ব্যবহার করা হতো, কি করা হতো, পালি ভাষার ব্যবহার করা হতো। আর দক্ষিণী বুদ্ধ সম্প্রদায় নামে পরিচিত। কেন দক্ষিণী বুদ্ধ সম্প্রদায় নামে পরিচিত? কারণ এই যে হিনজান সম্প্রদায় রয়েছে, হিনজান সম্প্রদায়ে কিন্তু প্রচলন সব থেকে বেশি ছিল শ্রীলঙ্কা, মায়ানমার এইসব অঞ্চলগুলো যেগুলো ছিল ভারতের দক্ষিণে, হ্যাঁ সেই সব অঞ্চলে কিন্তু হিনজান যে সম্প্রদায় ছিল তাদের প্রচলনটা বেশি ছিল। এবং যদি দেখি আর একটা মহাযান রয়েছে, মহাযানের বৈশিষ্ট্য যদি দেখি আমরা, মহাযান কি বলছে, এরা বুদ্ধদেবের মূর্তি পূজায় বিশ্বাসী ছিলেন। কি করতেন, এরা মূর্তি পূজা করতেন। আর সংস্কৃত ভাষার ব্যবহার শুরু হয়। আর উত্তর বৌদ্ধ সম্প্রদায় নামে পরিচিত, কারণ এর কি বলছে এই যে ইয়েটা রয়েছে মহাযান সম্প্রদায় রয়েছে সেটা কিন্তু চীন দেশে বা আরও যে উত্তরের দেশগুলো রয়েছে সেসব দেশে কিন্তু এই যে মহাযান যে সম্প্রদায় রয়েছে সেটার প্রচলন ছিল, মহাযান সম্প্রদায়ের প্রচলন ছিল। আর এরা কি করতেন, এরা দান গ্রহণ করতেন, দান দক্ষিণা কি করতেন, গ্রহণ করতেন, দান দক্ষিণা গ্রহণ করতেন। এবং সেটাও কিন্তু এই যে হিনজান আসার পর থেকে প্রচুর পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, দান দক্ষিণে যেটা ছিল সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এবং কি বলেছে দেখো, ত্রিপিটক। এরপর যদি দেখি বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ কী কী ছিল, ত্রিপিটক বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি, ত্রিপিটক। এবং ত্রিপিটককে পালি ভাষায় লেখা হয়। কী ভাষায় লেখা হয়েছিল, ত্রিপিটককে পালি ভাষায় লেখা হয়েছিল। এবং ত্রিপিটকের তিনটে ভাগ রয়েছে। কী কী ভাগ রয়েছে, একটা রয়েছে বিনয় পিটক, একটা রয়েছে সুত্ত পিটক, আর একটা রয়েছে অভিধম্ম পিটক। অর্থাৎ এই তিনটে ভাগ কিন্তু এই তিনটে পিটক মিলেই কিন্তু ত্রিপিটক গঠিত হয়েছে। তিনটে পিটক মিলে কি গঠিত হয়েছে, ত্রিপিটক। আচ্ছা, নেক্সট যে ইয়ে রয়েছে দেখো, পতনের কারণ, কি কারণে বৌদ্ধ ধর্ম পতন হয়েছিল। এখন দেখো বৌদ্ধ ধর্মে আরও অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে ত্রিরত্ন রয়েছে, অষ্টাঙ্গিক মার্গ রয়েছে। যে বৌদ্ধ ধর্মে যে অষ্টাঙ্গিক মার্গ যেটা বলেছে যে এখানে বুদ্ধদেব যে রয়েছে, গৌতম বুদ্ধ যে রয়েছে 8টা উপদেশ দিয়েছিলেন দুঃখ থেকে বা কি বলেছে যে লাভ লোভের যে বাসনা রয়েছে সেগুলো থেকে মুক্তির 8টা পদ তিনি বলে দিয়েছিলেন। সেটাকে কিন্তু সেটাকে কি বলা হয়, অষ্টাঙ্গিক মার্গ বলা হয়। সেই 8টা পদ হচ্ছে কি, এক হচ্ছে সৎ বাক্য অর্থাৎ সৎ কথা বলতে হবে। 2 নাম্বার হচ্ছে তোমার সৎ কর্ম, অর্থাৎ যেসব কর্ম আমরা করবো সেটা যেন সৎ হয়, অসৎ যেন না হয় কখনোই। সৎ কি বলেছে, সংকল্প, অর্থাৎ সৎ সংকল্প মানে আমাদের চিন্তাধারা কিন্তু সবসময় সৎ যেন হয়, সেখানে যেন অসৎ কোনো কারণ না লুকিয়ে থাকে, সৎ সংকল্প। এরপর 4 নাম্বার যেটা রয়েছে, 4 নাম্বারে কি রয়েছে, 4 নাম্বারে রয়েছে সৎ জীবনযাপন পালন করবো আমরা সৎভাবে, সেখানে অসৎকে যেন আমরা কখনোই প্রশ্রয় না দিই, সৎ জীবনযাপন পালন করতে হবে। আর বলেছে কি, সৎ চেষ্টা করতে হবে। সৎ চেষ্টা করতে হবে। নেক্সট বলেছে সৎ স্মৃতি। নেক্সট বলেছে কি, সৎ স্মৃতি। তারপরে সম্যক দৃষ্টি, 7 নাম্বার ছিল সম্যক দৃষ্টি। 7 নাম্বার সম্যক দৃষ্টি। 8 নাম্বার কি ছিল, 8 নাম্বার ছিল সম্যক সমাধি। তো এই যে আটটা যে ইয়ে রয়েছে, 8টা যে বাণী রয়েছে বা 8টা যে উপায় বলা হয়েছে, এই 8টা উপায়কে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। কি বলা হয়, অষ্টাঙ্গিক মার্গ। এই 8টা যে নীতি রয়েছে, এই 8টা নীতিকে একসঙ্গে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। আর বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন ছিল, কি ছিল, বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন ছিল যেটা বললাম। হ্যাঁ, ত্রিরত্ন কি কি ছিল, এক ছিল বুদ্ধ নিজে। 2 নাম্বার ছিল ধর্ম, আর 3 নাম্বার ছিল সংঘ। এই তিনটে ছিল বৌদ্ধ ধর্মের 3 রত্ন। একটা হচ্ছে বুদ্ধদেব নিজে যেটা নির্বাণ, ধর্ম যেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের মতবাদ, আর সংঘ বলছি কি, এখানে বৌদ্ধ ধর্মের আদেশ যেগুলোতে লিখিত রয়েছে বা আদেশ যেভাবে পালন করতে হবে, কি করতে হবে, সেই সব জিনিসগুলোকে বলা হয় সংঘ। অর্থাৎ এই যে তিনটে পার্ট রয়েছে, এই তিনটে পার্টকে একসঙ্গে বলা হয় ত্রিরত্ন। একসঙ্গে কি বলা হয়, তিনটে পার্টকে একসঙ্গে ত্রিরত্ন বলা হয়। এবার যেটা দেখবো, পতনের কারণ, কি কারণে বৌদ্ধ যে ধর্ম রয়েছে সেটার পতন হয়েছিল। দেখো এখানে কি বলছে, ব্রাহ্মণ ধর্মের পুনঃ উত্থান হয়। অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম কি হয়, পুনরায় কি হয়, উজ্জীবিত হয় ব্রাহ্মণ ধর্ম। এরপর কি বলেছে যে পালি ভাষার বদলে সংস্কৃত ভাষার প্রচলন শুরু হয়। চতুর্থ যে ইয়ে হয়েছিল, বুদ্ধ সমাবেশ যেটা হয়েছিল, হ্যাঁ,
সমাবেশ যেটা হয়েছিল চতুর্থ, যেটা হয়েছিল কাশ্মীরে, কোথায়? কাশ্মীরে হয়েছিল। এই যে সমাবেশটা হয়, এই সমাবেশের পর থেকে কিন্তু পালি ভাষার পরিবর্তে কি ভাষা শুরু হয়? পালি ভাষার পরিবর্তে সংস্কৃত ভাষার প্রচলন কিন্তু খুব প্রচুর পরিমাণে বেড়ে যায়। সংস্কৃত ভাষার প্রচলন, সংস্কৃত ভাষার প্রচলন বেড়ে যায়। কি হয়? সংস্কৃত ভাষার প্রচলন বেড়ে যায়। কত খ্রিস্টাব্দে? 100 এডিতে। 100 এডিতে কিন্তু সংস্কৃত ভাষার প্রচলন খুব বেড়ে যায়। এবার হচ্ছে মহাযানের জন্ম হওয়ার পরে মূর্তি পুজো আর দান দক্ষিণে বেড়ে যায়। অর্থাৎ যখন মহাযান, যখন যেটা আমি এর আগে বললাম, মহাযানরা কি মূর্তি পুজোয় বিশ্বাসী, মূর্তি পুজোয় বিশ্বাসী ছিল। আচ্ছা, মূর্তি পুজোয় কি করতেন? বিশ্বাস করতেন। তারা কি করতেন? যে তারা বুদ্ধদেবের কি করতেন? মূর্তি তৈরি করতেন। বুদ্ধদেবের মূর্তি তৈরি করে নিলেন এবং সেটাকে পুজো করতেন। এবং এই যে মহাযান আসার পর থেকে কিন্তু এই যে মূর্তি পুজো আর যে দান দক্ষিণা, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর হুনরা, যখন বৈদেশিক আক্রমণ ঘটলো, হুনরা কি করলো? হুনরা ভারতে এসে, হ্যাঁ, হুনরা এসেছিল। আর এসেছিল কে? আর এসেছিল তুর্কিরা। হুন আর তুর্কিরা এসে ভারতের যে বৌদ্ধ মঠগুলো ছিল সেগুলোকে কি করে? ধ্বংস করে দেয়। কত খ্রিস্টাব্দ? যে 1200 সিইতে, অর্থাৎ 1200 খ্রিস্টাব্দে কিন্তু তারা আক্রমণ করেছিলেন। হুনরা তুর্কির আক্রমণে এই মঠগুলিকে ধ্বংস করে দেওয়া। আর কি বলেছে যে আহ, শশাঙ্ক, শশাঙ্ক আমি এর আগেও বললাম, শশাঙ্ক কি করেছিলেন? যে গয়াতে যে বোধিবৃক্ষ ছিল, অরিজিনাল যে বোধিবৃক্ষ ছিল, সেটাকে কি করে? কেটে ফেলে দেয়। হ্যাঁ, এর ফলে কি হয়? এর ফলে ধীরে ধীরে এরকম বিভিন্ন কারণে কিন্তু ভারতে বৌদ্ধ ধর্মের পতন ঘটতে থাকে। নেক্সট যেটা দেখবো, কি বলছে? বৌদ্ধ সমাবেশ। মোট 4খানা সমাবেশ হয়েছিল বৌদ্ধ ধর্মের, মোট 4খানা সমাবেশ হয়েছিল। তার মধ্যে প্রথম সমাবেশ যেটা রয়েছে, প্রথম সমাবেশ হয়েছিল কোথায়? প্রথম সমাবেশ হয়েছিল অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় রাজগীরে প্রথম সমাবেশ হয়। আমি কিন্তু এটা যখন মগধের হিস্ট্রি যখন আমি পড়াই, মগধের যখন আমি ইতিহাস পড়াই, মগধের ইতিহাসে কিন্তু আমি এসব আলোচনা করেছি। হ্যাঁ, মগধের ইতিহাসে আমি আলোচনা করেছি। অর্থাৎ প্রথম যে সমাবেশ হয় সেটা কোথায় হয়েছিল? রাজগীরে হয়েছিল। এবং এই সমাবেশের আয়োজন কে করেন? অজাতশত্রু করেছিলেন। এবং এই যে সমাবেশটা ছিল, এখানে সভাপতিত্ব কে করেছিলেন? সভাপতিত্ব করেছিলেন মহাকাশ্যপ। কে করেছিলেন সভাপতিত্ব? মহাকাশ্যপ কিন্তু এখানে সভাপতি ছিলেন। আর 483 খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টপূর্বাব্দে আয়োজিত হয়েছিল এই যে সভাটা রয়েছে বা সমাবেশটা রয়েছে, সেটা কিন্তু 483 খ্রিস্টপূর্বাব্দে আয়োজিত হয়েছিল। নেক্সট যেটা বলেছে, সেকেন্ড যদি আমরা দেখি, দ্বিতীয় সমাবেশ যেটা রয়েছে, দ্বিতীয় সমাবেশ দেখো এখানে রাজা কালাশোকের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। দ্বিতীয় সমাবেশ যেটা হয়েছিল কালাশোকের পৃষ্ঠপোষকতায়, কোথায় হয়েছিল? বৈশালীতে। কত খ্রিস্টাব্দে হয়েছিল? দেখো 383। এটা 483 খ্রিস্টাব্দে হয়েছিল, এটা নেক্সট হয়েছিল 383, অর্থাৎ 100 বছর পর হয়েছিল। 100 বছর পর। 100 বছর পর হয়েছিল। এরপর বলছে এখানে যে সভাপতিত্ব কে করেন? এখানে সভাপতিত্ব করেছিলেন সবকামী। সবকামী কিন্তু সভাপতিত্ব করেন এখানে। এখানে কে সভাপতিত্ব করেছিলেন? সবকামী সভাপতিত্ব করেন। আচ্ছা, নেক্সট যেটা দেখবো, নেক্সট কি বলেছে এখানে দেখো, নেক্সট তৃতীয় সমাবেশ যেটা রয়েছে, তৃতীয় সমাবেশ সম্রাট অশোকের পৃষ্ঠপোষকতায় হয়েছিল। সেটা কোথায় হয়েছিল? 250 খ্রিস্টাব্দে হয়েছিল। কত খ্রিস্টাব্দে হয়েছিল? 250 খ্রিস্টাব্দে। এবং কোথায় হয়েছিল? সেটা পাটলিপুত্রে হয়েছিল। তৃতীয় সমাবেশের আয়োজন করা হয় কোথায়? করা হয় পাটলিপুত্রে, তাই না? অশোকের রাজধানী কোথায় ছিল? অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র। এবং পাটলিপুত্রতে কিন্তু এই যে সমাবেশটা রয়েছে সেটাকে করা হয়। এবং মোগলিপুত্র তিসা যে রয়েছেন, তিনি কিন্তু এই যে সভাটা রয়েছে এই সভায় সভাপতিত্ব করেছেন। মোগলিপুত্র তিসা যে রয়েছে, মোগলিপুত্র তিসা মোগলিপুত্র তিসা যে রয়েছে তাকে কিন্তু তাকে উপগুপ্তা নামেও কিন্তু জানা যায়। কি নামে? উপগুপ্তা নামেও জানা যায়। উপগুপ্তা নামেও কিন্তু জানা যায়। কাকে জানা যায় উপগুপ্তা নামে? মোগলিপুত্র তিসা কি করেছিলেন? অশোক যে সময় বৌদ্ধ সমাবেশের আয়োজন করেন, অর্থাৎ থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল যেটা ছিল, থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলে কিন্তু ছিলেন সভাপতি। কি ছিলেন? থার্ড বুদ্ধিস্ট কাউন্সিলের সভাপতি ছিলেন। কে ছিলেন? ভৌগোলিপুত্র তিসা বা উপগুপ্তা। নেক্সট যেটা হচ্ছে অভিধম্ম পিটকের সংকলন কিন্তু এই সময় থেকে শুরু হয়। অর্থাৎ অভিধম্ম পিটক যেটা রয়েছে, পিটকের 3টে ভাগ আমরা বললাম। কি কি পিটক? বিনয় পিটক, সুত্ত পিটক, আর একটা কি রয়েছে? অভিধম্ম পিটক, তাই না? অভিধম্ম পিটক। তো এই যে অভিধম্ম পিটক রয়েছে, এই অভিধম্ম পিটকের কিন্তু অভিধম্ম পিটক যেটা রয়েছে সেটা সংকলন কিন্তু এই যে সময়টা রয়েছে, তৃতীয় সমাবেশ হয়েছিল, সেই সময় থেকে কিন্তু অভিধম্ম পিটকের সংকলন শুরু হয়। নেক্সট যেটা বলেছে দেখো, চতুর্থ সমাবেশ কি বলছে? মহারাজ কনিষ্কর পৃষ্ঠপোষকতায় 72 বিসিতে কাশ্মীরে কুন্দলবনে কিন্তু এই সমাবেশ হয়। কার পৃষ্ঠপোষকতায় হয়েছিল? হচ্ছে কনিষ্কর পৃষ্ঠপোষকতায়। কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? 72 খ্রিস্টপূর্বাব্দে। কোথায় হয়েছিল? কাশ্মীরের কুন্দলবনে এই সমাবেশ হয়। আর কে সভাপতিত্ব করেন? এখানে বসুমিত্র সভাপতিত্ব করেছিলেন। তো এখানে যেগুলো রয়েছে, এই যে সভাপতিত্ব
সভাপতি কে কে ছিলেন, প্রত্যেকটা চারটার সভাপতি এবং কে কোথায় আয়োজন করছিল, এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে মাল্টিপল চয়েস কোশ্চেন কিন্তু বারবার কোশ্চেন হয়। তো আজকের ক্লাসে আমরা আজকে যে ক্লাসটা রয়েছে আমরা এখানেই শেষ করবো। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সঙ্গে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে সেটাকে প্রেস করে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমাদের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। আর যদি তোমাদের পিডিএফ এর দরকার হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে গিয়ে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো। সেখানে আমি প্রত্যেক দিনে যে পিডিএফগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রত্যেক দিন আপলোড করে থাকি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ক্লাসে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।